আইপিএল এর একটা ম্যাচে এতটা গুরুত্বপূর্ণ হয়ে যাবে সেটা কিন্তু কেউ কল্পনাই করতে পারে না। এই একটা খেলার উপরে কিন্তু 5টা দলের ভাগ্য নির্ধারণ করতেছে। বিশেষ করে আজকের গুরুত্বপূর্ণ খেলায় কারা কারা অংশগ্রহণ করতেছে, একদিকে চেন্নাই সুপার কিংস, অন্যদিকে শক্তিশালী সানরাইজ হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের পয়েন্ট কত? হায়দ্রাবাদের পয়েন্ট হচ্ছে 14, 12টা ম্যাচ খেলে তাদের পয়েন্ট হচ্ছে 14। অন্যদিকে চেন্নাইয়ের পয়েন্ট হচ্ছে 12টা ম্যাচ খেলে তাদের পয়েন্ট হচ্ছে 12। যদি কোনো কারণে আজকে সানরাইজ হায়দ্রাবাদ চেন্নাইয়ের মাটিতে চেন্নাইয়ের সাথে যদি হাইরা যায়, চেন্নাই কিন্তু ইজিলি বলতেই পারবে যদি আমরা শেষ ম্যাচে গুজরাটকে হারিয়ে দিতে পারি তখন কিন্তু আমরা 16 পয়েন্টে প্লেঅফস খেলতে পারবো। অন্যদিকে সানরাইজ হায়দ্রাবাদের কি হবে? শেষ ম্যাচে খেলা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের সাথে, আরসিবির সাথে, বিরাট কোহলির সাথে। বিরাট কোহলিকে তাদেরকে ছেড়ে দিবে মনে তো হচ্ছে না। তখন কিন্তু তারা বিপদে পড়ে যেতে পারে। অন্যদিকে আমি যে বলেছিলাম কেন গুরুত্বপূর্ণ, পাঞ্জাব কিন্তু 13 পয়েন্ট নিয়ে ফাইসা আছে, তারা কিন্তু এই ম্যাচটাকে খুব গভীরভাবে ফলো করবে। অন্যদিকে রাজস্থান 12 পয়েন্ট নিয়ে ফাইসা আছে, এমনকি শক্তিশালী কলকাতা যারা নিচের দিক থেকে আইসা হঠাৎ করে জাম্প দিতেছে, বিগত 6টা ম্যাচের মাঝখানে তাদের 5টা জয়, এমনকি গত ম্যাচে তারা যেভাবে গুজরাটকে হারাইছে অকল্পনীয়। আগে ব্যাট করে 247, যেখানে উপরের সারি ব্যাটসম্যানরা সকলেই রান করতে পারছে। রঘুবংশী বলেন, আপনি ফিন অ্যালেন বলেন, এমনকি ক্যামেরন গ্রিন বলেন, সবাই ভালো করতে পারছে। যদি পাতি রানা একটু ভালো বোলিং করতে পারতেন, তিনি তো ইঞ্জুরি কবলে পড়ে গেছেন, তাহলে কিন্তু জয়ের ব্যবধানটা 29 জায়গায় 70-80 হলেও হইতে পারতো। সুতরাং বুঝতেই পারতেছেন কলকাতার জন্য কিন্তু আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। কে জিততেছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। টস আজকের ম্যাচে কোন ধরনের ভূমিকা পালন করতে পারে? যারা আগে ব্যাটিং করবে তারা জয়লাভ করবে, নাকি যারা পরে ব্যাটিং করবে তারা জয়লাভ করবে? দলের মাঝখানে কোন ধরনের পরিবর্তন কোন দল আনতে চায়? সানরাইজ হায়দ্রাবাদের মাঝখানে কোন ধরনের পরিবর্তন দরকার? চেন্নাইয়ের মাঝখানে কোন ধরনের পরিবর্তন দরকার? এখন কন্ডিশনটা কেমন হতে পারে? ব্যাটিং ফ্রেন্ডলি হবে, নাকি চেন্নাই যেটা সচরাচর করতে পারে মানে স্পিনিং ট্র্যাক বানায় ওই ধরনের ট্র্যাক হবে? অনেকগুলো প্রশ্ন উৎপন্ন হচ্ছে। দয়া করে আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা এমনকি সহযোগিতা ছাড়া কিন্তু কোনো মতে কিন্তু আমি কিন্তু আমার চ্যানেলটাকে সামনে আগায় নিতে পারবো না। আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন যে আজকের ম্যাচে কোন দলটা জয়লাভ করতে পারে। এখন যদি খেলার প্রসঙ্গে আসেন, সানরাইজ হায়দ্রাবাদ ইদানিংকালে কেমন খেলতে পারতেছে আপনি খেয়াল করে দেখেন। তাদের ব্যাটিং কিন্তু একদিন জ্বলে উঠলে তারা একদম আগুন হয়ে যায়, আর যেদিন জ্বলে ওঠে না তারা একদম বরফ হয়ে যাচ্ছে। কি কারণে ভাই? আপনি খেয়াল করে দেখেন গুজরাটের সাথে, যখন গুজরাটের প্রথম 2টা উইকেট আপনারা খুব ইজিলি ফেলে দিতে পারছিলেন, মানে আমার কাছে মনে হচ্ছিল যে ওই দিন আপনারা ইজিলি জয়লাভ করবেন। কারণটা কি? প্রথম যখন আপনি শুভমন গিল এমনকি জস বাটলারকে খুব ইজিলি আউট করে ফেলবেন, এরপর যদিও তারা 160-এর কোঠায় রান করতে পারছে, 160 কিন্তু বর্তমানে টি-20-তে আহামরি রান না, কিন্তু যখনই আপনারা ব্যাটিং করতে আসলেন আপনারা মনে করলেন যে আমরা 10 থেকে 12 ওভারের মাঝখানে এই খেলাটাকে চেস করে ফেলবো। এই যে একটা তাড়াহুড়া করছেন, আপনারা কি করলেন? 80 রানের মাঝখানে বা 86 রানে আপনারা অল আউট হয়ে গেছেন। যেখানে রাবাডার 3টা উইকেট নিতে পারছে, জ্যাকসন হোল্ডার 3টা উইকেট নিতে পারছে, প্রসিদ্ধ কৃষ্ণ 2টা উইকেট নিতে পারছে, মোহাম্মদ সিরাজের 1টা উইকেট আছে, রশিদ খানের 1টা উইকেট আছে। এই কারণে কিন্তু আপনারা কিন্তু কোনো ধরনের ছন্দে আমরা খুঁজে পাইনি। আপনাদের ব্যাটিং কিন্তু উপর থেকে যদি ক্লিক করতে না পারে তখন কিন্তু সানরাইজ হায়দ্রাবাদ ফাইসা যায়। এমনকি পাঞ্জাবের সাথে যে আপনারা একটা ম্যাচ জয়লাভ করছেন পাঞ্জাবের মাটিতে, তখনও কিন্তু আপনাদের ব্যাটিং কিন্তু নড়বড় ছিল। আপনাদের মনে পড়ে কি 6 থেকে 10 ওভারের মাঝখানে বা 7 থেকে 10 ওভারের মাঝখানে পাঞ্জাব যে আপনাদের 4টা সুযোগ দিছে, 2টা ক্যাচ ছাড়ছে, 3টা ক্যাচ ছাড়ছে, এমনকি তাপসিমরন সিং একটা স্ট্যাম্পিং পর্যন্ত ছেড়ে দিছে। কাদের ছেড়ে দিছে? একটা ঈশান কিশনকে সুযোগ দিছে, একটা হেনরি ক্লাসেনকে সুযোগ দিছে। এই কারণে কিন্তু উপরের সারি ব্যাটসম্যানরা রান করতে পারছে। 235 রানে যে আপনারা পৌঁছাতে পারছেন, এমনকি পাঞ্জাব ওই রানটাকে নিতে পারে নাই। শুধুমাত্র ওই যে ক্যাচ ছেড়ে দিছে এই কারণে আপনারা সুযোগ পাইছেন, এই কারণে আপনারা রান নিতে পারছেন। এখন এগুলোকে যদি আপনারা ভুলতে চান তাহলে কিন্তু অবশ্যই আজকে আপনাদেরকে ভালো খেলতে হবে। এখন চেন্নাই কোন ধরনের ক্রিকেট খেলতে পারতেছে? ভাই চেন্নাই কিন্তু একটা সময় খুবই তলানিতে পড়েছিল, এমনকি এতগুলো ইনজুরির ছবল তারা পাইছে বলার বাইরে। যদি কোনো কারণে জেমি ওভারটন গত ম্যাচে খেলতে পারতেন হয়তো বা লখনৌ সুপার জায়ান্টসের সাথে তারা ম্যাচটা হারে না। কারণ কি যে পিচে খেলা হয়েছিল ওই পিচে মানে হার্ড লেন্থে যদি তিনি বল করতে পারতেন 145, 146, 150, তিনি কিন্তু দুর্দান্ত বোলিং করতে পারতেন। আমরা কিন্তু খেয়াল করতে পারছিলাম যে শর্ট বলে শুরুর দিকে বিশেষ করে সঞ্জু বলেন, উর্মিল পাটিল বলেন, এমনকি ঋতুরাজ গায়কোয়াড় বলেন, এই 3জন ব্যাটসম্যান কিন্তু শর্ট বলে একদম নাক চুবানে খাচ্ছিল। যদি কোনো কারণে জিমি ওভারটন খেলতে পারতেন, তিনি কিন্তু শর্ট বল খেলতে পারতেন, তখন কিন্তু হয়তো বা মিচেল মার্শ 90 রান করতে পারতেন না, এমনকি নিকোলাস পুরান 4 বলে 4টা ছক্কা মারতে পারতেন না, যেখানে তারা ইজিলি একটা জয় পাইছিল। এমনকি যে ম্যাচটা তারা এর আগে জয়লাভ করছিল দিল্লির সাথে, দিল্লি থেকে তারা 155 রানে অল আউট করে দিয়েছিল, এমনকি 17.3 ওভারে কিন্তু চেন্নাই কিন্তু একটা ইজি জয় পাইছিল। এটার পেছনে মূল কারণ কি ছিল? আপনি বোলিংয়ে নূর আহমেদের ভালো বোলিং খুঁজে পাবেন, আকিল হোসেনের ভালো বোলিং খুঁজে পাবেন, আংশুল কম্বোজের ভালো বোলিং আছে, এমনকি ব্যাটিংয়ে আপনি যখনই খুঁজে পাবেন তাদের দলের মধ্যমণি ওপেনিং ব্যাটসম্যান সঞ্জু স্যামসনের 87 ছিল, এমনকি কার্তিক শর্মার 41 ছিল। কার্তিক শর্মা কিন্তু ইদানিংকালে ভালো খেলতে পারতেছে। যে ম্যাচটা তারা লখনৌর সাথে হারছে ওই ম্যাচে একটা পজিটিভ দিক আছে, বিশেষ করে শিবম দুবে ফর্মে চলে আসছেন, তিনি 16 বলে 32 করতে পারছেন, এমনকি কার্তিক শর্মার দুর্দান্ত 71। যদি কার্তিক শর্মা ওই সময় আউট না হইতে পারতেন তাহলে হয়তো বা 180 জায়গায় রানটা কিন্তু 210-20 রান হইতে পারতো। তিনি কিন্তু দুর্দান্ত ছন্দে ছিলেন ওই দিন। এখন যদি আজকের খেলায় আসেন, এখন আজকে
দলের মাঝখানে কোন ধরনের পরিবর্তন করতে চায় চেন্নাই, তেমন ধরনের পরিবর্তন নেই। আপনি খেয়াল করে দেখেন জিমি ওভারটন চলে যাওয়ার পরে কিন্তু তারা কিন্তু আকাশটা তাদের মাথা ভেঙে পড়ছে। কারণ কি, জিমি ওভারটন এমন একজন প্লেয়ার ছিলেন 7 নম্বর পজিশনে তিনি ব্যাটিং করতে পারতেন, এমনকি 4টা ওভার বোলিং করার মতো ক্যাপাবিলিটি রাখতে পারতেন। যদিও ইম্প্যাক্ট প্লেয়ার আছে, কিন্তু এই যে একটা ফ্লেক্সিবিলিটি ছিল, এটা কিন্তু দলের ছন্দটাকে নষ্ট করে দিয়ে গেছে। এখন কি করতে পারবেন? প্রকৃতির নিয়ম, যে চলে যায় তাকে নিয়ে আপনি হায় হতাশা করলে হবে না, নতুন কিছু আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। দেখেন উপরের দিকে কিন্তু ব্যাটিং মোটামুটি শর্ট আউট করা আছে। কি কারণে শর্ট আউট করা? যেহেতু উপরে স্যানজো ব্যাটিং করতে পারতেছে, ঋতুরাজ গায়কোয়াড় ব্যাটিং করতে পারতেছে, ডুয়েল ব্রাভিস আছে, তারপরে উর্মিল পাটিল আছে, শিবম দুবে, কার্তিক শর্মা, মোটামুটি ব্যাটিং কিন্তু শর্ট আউট আছে। যেহেতু বোলিংটাও তাদের ভালো। কি কারণে ভালো? আংশুল কম্বোজ, গুজারপ্রীত সিং, মুকেশ চৌধুরী পেস বোলিং চলে গেল, নূর আহমেদ, আকিল হোসেন, যেহেতু চেন্নাইয়ের মাটিতে খেলা, এই বোলিং লাইন আপ কিন্তু দুর্দান্ত ভালো। তাহলে আমিও বলতে চাচ্ছিলাম, গত ম্যাচে আমি খেয়াল করতে পারছি প্রশান্ত বীরকে খেলানো হয়েছে, তিনি কিন্তু একটা বড় বোলিং করেন নাই লখনৌর সাথে। শুধুমাত্র যদি 10 বলে 10 রান করার জন্য প্রশান্ত বীরকে না হয়, তাহলে আমি বলতে চাই আজকের ম্যাচে অবশ্যই যেন ম্যাথিউ শটকে না হয়। ম্যাথিউ শট কিন্তু ইচ্ছা করলে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার যে কোনো পজিশনে ব্যাট করতে পারবে। আর যদি বলারে আপনাদের প্রয়োজনই না হয় তাহলে তো ভিন্ন কথা। আর যদি বোলিং এর প্রয়োজন হয়, যদি সুযোগ থাকে, তাহলে এক ওভার করে আপনি অবশ্যই শিবম দুবেকে দিয়ে বল করবেন। যেখানে আমরা দেখতে পাইছি টি-20 বিশ্বকাপে, এমনকি এশিয়া কাপে শিবম দুবে ওপেনিং এ বল করতে পারতেন বা মিডল ফেজে বল করতে পারতেন, তাহলে কেন তিনি আইপিএল এ বল করতে পারতেছে না? আমি সেটাই বুঝতে পারতেছি না। চেন্নাই দলটা কিন্তু ভালো। যদি উপর থেকে কোনো কারণে স্যানজো একটা ভালো স্টার্ট আনতে পারেন, এমনকি নিচের দিকে মিডল ফেজে কার্তিক শর্মা, ম্যাথিউ শর্ট যদি আজকে সুযোগ পায়, এমনকি শিবম দুবে যদি একটা ফিনিশ করতে পারে, উর্মি পাটিল যদি একটু ভালো খেলতে পারে, তাহলে কিন্তু চেন্নাইয়ের পাল্লা ভারী থাকবে। নূর আহমেদ, আকিল হোসেন কিন্তু সবসময় কিন্তু ভালো বোলিং করতেছেন। আংশুল কম্বোজ তিনি দুর্দান্ত লাইন এবং লেগতে বল করতে পারতেছেন। অন্যদিকে আপনি যদি হায়দ্রাবাদ টিমের দিকে দেখেন, কোনো সময় কিন্তু আপনি এই টিমটাকে ফালা দিতে পারবেন না। কি কারণে? শক্তিশালী যে ব্যাটিং, শক্তিশালী মানে খুবই শক্তিশালী। যদি তারা ব্যাটিং করতে পারে, এমন কোনো বোলিং টিম নাই যে তাদেরকে আটকাতে পারবে। কি কারণে? অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ঈশান কিষান, হেনরি ক্লাসেন, এমনকি নীতিশ কুমার রেড্ডি, এই যে 5 জন ব্যাটসম্যান, মাথা নষ্ট করার মতো ব্যাটসম্যান, আপনাকে যে কোনো দিন তার ডিস্ট্রয় করে দিতে পারে। কিন্তু যদি কোনো কারণে উপর থেকে 3টা উইকেট বা 4টা উইকেট যদি পড়ে যায়, তখন কিন্তু এই হায়দ্রাবাদের মিডল অর্ডারের কোনো ব্যাটসম্যান নেই। কারণটা কি? মিডল অর্ডারে কারা খেলে? সালে আরও খেলতে পারতেছেন, রঘুবংশী নামে একটা ব্যাটসম্যান আছে, তিনি খেলতে পারতেছেন, কোনো দিন অনিকেত বর্মা খেলতে পারতেছেন। তারা মিলে কিন্তু ওই ধরনের ছন্দ নেই এই দলটার মাঝখানে। কিন্তু যখনই প্যাট কামিন্স দলের সাথে যুক্ত হয়ে গেছেন, তিনি কিন্তু ভালো বোলিং করতে পারতেছেন। কি কারণে? তিনি কিন্তু এখন ইদানিংকালে নতুন বলটা করতে পারতেছেন। নতুন বলটা করার পেছনে লক্ষ্যটা কি? যেহেতু নিচে ঈশান মালিঙ্গা আছে, ঈশান মালিঙ্গা কিন্তু ডেথ বোলিং ভালো করতে পারতেছেন, মিডল ফেজে তিনি ভালো বোলিং করতে পারতেছেন। এই কারণে কিন্তু প্যাট কামিন্স নতুন বলে উইকেট নিতে পারতেছেন। এটা কিন্তু দলের জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে গেছে। আজকে যেহেতু চেন্নাই মাটিতে খেলা, পিচটা একটু স্লো থাকার সম্ভাবনা আছে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে আজকে একজন স্লো বলার খেলানো উচিত, যেমন হার্ষল প্যাটেল কিন্তু স্লো বলটা ভালো করতে পারেন। এই ধরনের পিচে তিনি কিন্তু একটু ভালো বোলিং করতে পারেন। যদি আপনি এই দলটা একটু সাজানোর চেষ্টা করেন, ব্যাটিং তো শর্ট আউট হয়ে গেছে, যেমন অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ঈশান কিষান, হেনরি ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি, সালিল আরোরা, অনিকেত বর্মা বা রঘুবংশী, এরপরে আছে প্যাট কামিন্স। 8 নম্বর পর্যন্ত যদি হয়ে যায় 9, 10, 11, আপনি সাকিব হাসান কিংবা প্রফুল হিঙ্গে এর মাঝখান থেকে একজনকে খেলান। এরপরে আপনি শিবাং কুমার, এমনকি আপনি ঈশান মালিঙ্গা, আপনার বোলিংও কিন্তু হয়ে গেছে। ইম্প্যাক্ট সাব হিসেবে আপনি অনিকেত বর্মাকে খেলাতে পারতেছেন, যদি প্রফুলিংয়ের প্রয়োজন হয় তাকে খেলাতে পারতেছেন, আর যদি আরো বোলিংয়ের প্রয়োজন হয় আপনি হার্ষ দুবেকে খেলাতে পারতেছেন। অপশন কিন্তু আছে। তবে আজকে কোন দল জয়লাভ করতে পারে, এটা হচ্ছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকে কিন্তু চেন্নাইয়ের জন্য বাঁচা মরার লড়াই। তারা কিন্তু কোনো মতে কিন্তু চাইবে না আজকের ম্যাচটা তারা ঘরের মাটিতে হারুক। আজকের ম্যাচটা যদি তারা জয়লাভ করতে পারে, তারা কিন্তু এখনো কিন্তু প্লে অফসের রেসে কিন্তু বেঁচে থাকবে। হ্যাঁ, সানরাইজ হায়দ্রাবাদও বেঁচে থাকবে, কিন্তু আজকের ম্যাচটা কিন্তু চেন্নাইয়ের জন্য হারা যাবে না। এই জন্য কিন্তু চেন্নাইয়ের পাল্লা ভারী। কারণ কি? আজকে কিন্তু তারা কোনো মতে হারতে চাইবে না। এখন চেন্নাইকে 100% জিতবে। এখন যেহেতু কন্ডিশনটা তাদের ফেভারে, কন্ডিশনটা কি কারণে ফেভারে? যেহেতু চেন্নাই মাটিতে খেলা, এই কারণে আমি বলতে বাধ্য হচ্ছি হয়তো বা চেন্নাই আজকে শক্তিশালী হায়দ্রাবাদকে ধরাশায়িত করে দিতে পারে শুধুমাত্র বোলিং দিয়ে। কি কারণে? যদি নূর আহমেদ, আকিল হোসেন, আংশুল কম্বোজ, গুজারপ্রীত সিং তারা যদি একটু ভালো বোলিং করতে পারে, হয়তো বা উপসারি থেকে যদি কোনো কারণে 2 থেকে 3 উইকেট যদি ফালাইতে পারে, তখনই একমাত্র সুযোগ তৈরি হবে তাদের জন্য, তারা ম্যাচটাকে জয়লাভ করতে পারে। সানরাইজ হায়দ্রাবাদ আগে ব্যাটিং করুক আর পরে ব্যাটিং করুন, এটা ম্যাটারই করে না। কারণটা কি? তাদের শক্তি হচ্ছে শুধুমাত্র ব্যাটিং। হ্যাঁ, তাদের বোলিং যে খারাপ সেটা আপনি বলতে পারবেন না। এই দলের সাথে যখনই প্রফুল হিংরে এমনকি সাকিব হাসান যুক্ত হয়েছেন, দলের বোলিং কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যখনই এই দলের ক্যাপ্টেন যুক্ত হয়েছেন, দলের বোলিং কিন্তু আরো ভালো হয়ে গেছে। এখন বুঝতেই পারতেছেন, যদি আজকে চেন্নাইকে জয়লাভ করতে হয়, উপর থেকে উইকেট ফেলাইতে হবে। আর যদি সানরাইজ হায়দ্রাবাদকে জয় পাইতে হয়, একটাই মূল মন্ত্র, উপর থেকে রান করতে হবে।
যদি উপরের সারি ব্যাটসম্যানরা আজকে তাড়াহুড়ো করে আউট হয়ে যায়, যেটা আপনারা গুজরাটের সাথে করছেন 160 রানেই খেলা, 160 রানের খেলা আপনাদেরকে কি করা উচিত ছিল, দৌড়ে সরে দেখে শুনে খেলা উচিত ছিল। আপনি ইজিলি খেলাটাকে জলা করতে পারতেন, কিন্তু আপনারা কি করলেন, গ্লোরি শটের পেছনে গেলেন, গ্লোরি শটের পেছনে যে আপনার মাত্র 86 রানে অল আউট হয়ে গেলেন। এটা কিন্তু আপনাদের জন্য একটা হিতে বিপরীত হয়ে গেছে। আপনারা কিন্তু কোয়ালিফাইডের রাস্তায় অলমোস্ট চলে যেতে পারতেন, কিন্তু এখন যদি আজকের চেন্নাই আপনাদেরকে হারাই দেয়, এমনকি পরের ম্যাচে আরসিবি আপনাদেরকে হারাই দেয়, তখন কিন্তু আপনাদের এবছরের স্বপ্ন কিন্তু এখানেই সমাপ্ত হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে আপনারা। নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে। ভালো থাকবেন।